যে ভদ্রলোকটি দেখছেন এনার পাটি কাঁপছিল, পা এক জায়গায় রাখতে পারছিল না, কোনো মতে পা এক জায়গায় রাখা সম্ভব হচ্ছিল না। পা যদি ঝুলিয়ে রাখতো পাটা অটোমেটিক কাঁপতো, নড়তো আর কি, কেউ ভাবলেও ভাবছে পা নাড়াচ্ছে, এমন অবস্থা ছিল। প্রথমে বলে নিই, এই ভদ্রলোকে কিন্তু স্ট্রোক হয়েছিল, একদম বেডে পড়ে গেছিলো। ওনাকে আমি এক্সারসাইজ করিয়ে করিয়ে মোটামুটি হাঁটতে পারে, অ্যাম্বুলেন্স চালায়, বাইকও চালায়। হঠাৎ করে একদিন আমাকে ফোন করে বলছে, স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে, পা এক জায়গায় রাখতে পারছি না, সবসময় পা নড়ছে। আমি গেলাম, গিয়ে দেখলাম, দেখে এই এক্সারসাইজটা, প্রথমে যে এক্সারসাইজটা করছি দেখতেই পাচ্ছেন, এই এক্সারসাইজটা প্রথম শুরু করলাম। এরপরে আরও এক্সারসাইজ করাবো, সেগুলো দেখুন। পা অসাড় হওয়া, পা ঝিনঝিন করা, পা লাফানো, যে কোনো কারণ হয়, কী হয়, পায়ে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে রক্ত চলাচল না করে তখন পা কি অসাড় হয়ে যায়, পা ঝিনঝিন করে, অবশ হয়ে যায়। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে বা নার্ভ, যদি পায়ের নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তখনও আমাদের এই ঘটনা ঘটতে পারে। সবার আগে বলে নেই, এই 2025-এর প্রথম আমার এই ভিডিও, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন, সেটি এই 2025-এ কামনা করি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এই ধরনের পেশেন্টগুলো উপকৃত পায় এই এক্সারসাইজের মাধ্যমে। দেখুন কিভাবে এক্সারসাইজটি করছি। প্রথমে পায়ে পাতা, ঠিক আছে, এইভাবে এক্সারসাইজ করলে কী হয়, যাতে আমাদের ব্লাড চলাচল, রক্তর যে চলাচলটা সেটা সঠিকভাবে হয়। যখনই আমাদের পায়ে রক্ত চলাচল কম হয় তখন আমাদের পা লাফায়, পা অবশ হয়, ঝিনঝিন করে, এবং অনেক সময় কি আমরা চলাফেরা করতে সঠিকভাবে পারি না, তাই আমরা এই ধরনের প্রবলেমে ভুগি। সেকেন্ড যে এক্সারসাইজটা করছি দেখুন, এই এক্সারসাইজগুলি যদি ভালো করে ফলো করবেন, এই এক্সারসাইজগুলি যদি নিয়মিত বাড়িতে করেন বা করাতে পারেন, কোনো ভালো ফিজিওথেরাপিস্টকে দিয়ে যদি করাতে পারেন, তাহলে পায়ের অবশ ভাব, ঝিনঝিন ভাব এবং পা যে লাফায় এক জায়গায় ঝুলিয়ে রাখলে পা অটোমেটিক যেন মনে হবে দেখলে যে আপনি পা নাড়াচ্ছেন, এমন ঘটনা যদি আপনাদের মধ্যে ঘটে থাকে তাহলে এই এক্সারসাইজ করলে অবশ্যই এই প্রবলেম থেকে আপনারা বার হবেন। পা কাঁপাটা, পা অসাড় হওয়াটা, আবার বলছি, নার্ভের দুর্বলতা বা নার্ভ ড্যামেজ হওয়া, অনেক সময় ডায়াবেটিস থাকলে এনার যেহেতু একবার প্যারালাইজ হয়ে গেছে, যে সাইডে হয়েছে সেই সাইডে সেম পায়ে প্রবলেমটা দেখা দিয়েছে। উনি একবার বেডে পড়ে গেছিলো, আমি এক্সারসাইজ করিয়ে করিয়ে আজকে উনি ভালো, একদম নর্মাল হয়ে গেছে, সব কিছুই করতে পারে, অ্যাম্বুলেন্স চালায়, বাইক চালায়, ঠিক আছে, সব করতে পারে। তারপরেও সেম আবার একটা প্রবলেম দেখা দিয়েছে, যে বললো যে আমি এই ধরনের প্রবলেমে ভুগছি। আমি গিয়ে দেখলাম, দিয়ে এক্সারসাইজ শুরু করে দিলাম। এই সেকেন্ড এক্সারসাইজটা চলছে, এরপরে আবার দেখতে পাবেন, পরের এক্সারসাইজটা অবশ্যই দেখতে পাবেন আপনারা। এই এক্সারসাইজগুলি যদি করেন তাহলে দেখবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন, ফেলে রাখবেন না, অবশ্যই ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। পরের যে এক্সারসাইজটা দেখুন কীভাবে করছি, পরের যে এক্সারসাইজটা করছি আঙুলগুলো কি দেখুন, আঙুলের মাধ্যমে এই এক্সারসাইজগুলো করছি। এই যে অসাড় ভাব বা অবশ ভাব, এটা যত ফেলে রাখবেন তত নার্ভটা যদি ড্যামেজ হয়ে থাকে বা রক্ত চলাচল কম হয়, সেটা আরও বেশি পরিমাণে হয়ে যাবে, আপনার পাটা আরও বেশি পরিমাণে অবশ হবে, ঝিনঝিন করবে এবং লাফাতে থাকবে। তখন কি হবে, এই যে এক্সারসাইজ করে যদি 15 দিন 20 দিনে ঠিক হয়, সেটা আরও টাইম লাগবে। শুরুতেই এই এক্সারসাইজগুলো কোনো ফিজিওথেরাপিস্টকে দিয়ে করানোর চেষ্টা করেন, ভালো কোনো ফিজিওথেরাপিস্ট। যে প্রেশারটা আমি দিচ্ছি না, এখানে যে কোনো এক্সারসাইজগুলো করছি দেখুন, প্রত্যেকটা এক্সারসাইজে একটা প্রেশার হয়, সেই প্রেশারটা দিচ্ছি। যেহেতু আমি জানি কী ধরনের প্রেশার দিতে হবে, কী ধরনের প্রেশার উনি নিতে পারবে, সেই ধরনের প্রেশার দিয়ে এক্সারসাইজগুলো করছি। যদি নতুন কোনো ফিজিওথেরাপিস্ট হয় তাহলে ভুলভাল কোনো এক্সারসাইজ করিয়ে দেবে বা ভুলভাল প্রেশার দিয়ে আপনার পায়ের আরও প্রবলেম ক্রিয়েট করতে পারে। অতএব যে এক্সপিরিয়েন্স ফিজিওথেরাপিস্ট যদি পান তাহলে তাকে দিয়ে এক্সারসাইজগুলি করাবেন। পা অবশ ভাব, ঝিনঝিন ভাব, যে কোনো প্রবলেম হোক না পায়ে, এই এক্সারসাইজগুলো যদি করেন চলে যাবে। দেখুন ডর্সিফ্লেক্সন, প্ল্যান্টার ফ্লেক্সন করছি। এই এক্সারসাইজগুলো করলে
যদি আপনি চাপ বেশি দেন তাহলে কি হবে, অ্যাঙ্কেল জয়েন্টে আপনার চোট লেগে যেতে পারে। দেখুন 4 নম্বর যে এক্সারসাইজটা করছি, দেখুন এই এক্সারসাইজগুলি বাড়িতে যদি করেন তাহলে আপনার এই প্রবলেম অবশ্যই সলভ হবে। এই 4 নম্বর যে এক্সারসাইজটা, এটা দেখুন এই প্রেশারটা আপনি সবাই দিতে পারবে না, কারণ কেউ কম বেশি দিয়ে দেবে, তাতে কাজ সেইভাবে হবে না। আপনি যে কারণে কোনো ফিজিওথেরাপিস্টকে রাখবেন, সেই প্রবলেমই যদি আপনার সলভ না হয়, তাহলে ফিজিওথেরাপিস্টকে রাখার মানেটা কি? অবশ্যই কোনো অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দিয়ে এক্সারসাইজ করানোর চেষ্টা করবেন, হাত পা ঝিনঝিন অবশ্যই ঠিক হয়ে যাবে। যে এক্সারসাইজগুলো করছি, যে ফিজিওথেরাপিস্ট ভাইরা আছে তারাও এই ভিডিওটি দেখতে পারেন, এই এক্সারসাইজগুলি ফলো করতে পারেন, অবশ্যই পেশেন্ট উপকৃত হবে। এই এক্সারসাইজগুলি যদি ফলো করে তাদের ক্ষেত্রে করা হয়, এই যে এক্সারসাইজগুলি, এই এক্সারসাইজগুলি করলে পা লাফানো থেকে শুরু করে, অবশ ভাব থেকে শুরু করে ঝিনঝিন ভাব, সব প্রবলেম আপনার চলে যাবে। পা লাপায় বা ঝিনঝিন করে, আমরা অনেক সময় বলি পা লাপাচ্ছে বা অবশ হয়ে যাচ্ছে, ঝিনঝিন করছে, তার কারণ কি? নার্ভের রক্ত চলাচল কম হয়, অনেক সময় ড্যামেজ হয়ে থাকে, অনেক সময় কি ডায়াবেটিস থাকলেও এই রোগটি দেখা দেয়। তাই পরের যে এক্সারসাইজটা করছি, দেখুন যে এক্সারসাইজগুলো করছি, এই এক্সারসাইজগুলি ফলো করবেন, তাহলে দেখবেন অনেক উপকৃত হবেন। এই যে পা ঝিনঝিন, আবার বলছি পা ঝিনঝিন, এনার যেহেতু একবার স্ট্রোক হয়ে গেছে, সেই স্ট্রোক হওয়ার জন্য ওনার ব্লাড সার্কুলেশনটা অনেক কম হয়, ঠিক আছে? একদম পুরো যে নর্মাল মানুষের মধ্যে আমরা যেমন দৌড়াতে পারবো বা আদার্স মানুষ, ভালো মানুষ যে যেমন দৌড়াতে পারবে, উনি কিন্তু তেমনিভাবে দৌড়াতে পারবে না। পরে এক্সারসাইজটা দেখুন, আমি ঠেলছি, ওনাকে প্রেশার দিয়ে ঠেলতে বলছি, আমি ঠেলছি, ওনাকে ঠেলতে বলছি, আমি একটা চাপ দিয়ে রেখেছি, এই চাপটাও মেজারমেন্টে চাপ দিতে হবে। চাপ কম বেশি হলে হবে না, চাপ কম যদি বেশি দেন তাহলে ওনার ঠেলতে কষ্ট হবে, আর যদি কম দেন তাহলে কাজটা হবে না। এটা ভালো করে মনে রাখবেন। এই যে বললাম যে যখন উনি স্ট্রোক হয়ে গেছে, এখন যদি আমি বলি না উনি পুরোপুরি সুস্থ, হ্যাঁ সুস্থ, কিন্তু একটা নর্মাল মানুষ যেমন দৌড়াতে পারবে, উনি তো দৌড়াতে পারবে না, কারণ ওনার সেই ব্লাড সার্কুলেশনটা সেইভাবে 100% হয় না, ঠিক আছে? উনি গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, বাজারে যাচ্ছে, সব করছে, কিন্তু দৌড়াতে পারবে না। একে ভারী শরীর, দেখতেই পাচ্ছেন কত লোকের ভারী শরীর, তার উপর এই ধরনের প্রবলেমগুলো আছে, তার জন্য উনি এই সমস্যাগুলির মধ্যে দিয়ে ওনাকে আসতে যেতে হবে। যত দিন যাবে আরও হতে পারে, কম বেশি সমস্যা হতেই পারে। পরের যে এক্সারসাইজটা দেখুন, আমি টেনে ধরছি, ওনাকে টানতে বলছি, আগে টেনে ওনাকে আগের অবস্থায় নিয়ে যেতে বলছি। এই যে আমি চাপ দিয়ে আছি, ওনাকে টেনে আগের অবস্থায় নিয়ে যেতে বলছি, এটা কি? আমি যদি বেশি টেনে রাখি তাহলে উনি নিয়ে যেতে পারবে না, কম টানলেও কাজ হবে না, এমন চাপটা দিতে হবে যেন উনি টানতে পারে, ওনার কাজটা হয়। তাহলে যে ফিজিওথেরাপিস্ট, যে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট আছে, সে অবশ্যই জানে। যদি নতুন কোনো ফিজিওথেরাপিস্ট হয়, সে তো প্র্যাকটিস নেই বেশি, প্র্যাকটিস না থাকলে কি এইগুলো এক্সারসাইজটা করাবে ঠিকই, কিন্তু কাজটা খুব কম হবে। তাই যেসব ফিজিওথেরাপিস্ট ভাইরা আছে বা যেসব আমার বন্ধুরা আছে, এই এক্সারসাইজগুলো করানোর চেষ্টা করবেন যাদের অবশভাব, ঝিনঝিন ভাব এবং পা লাফানো মতো প্রবলেম আছে। ওই যে আমি ধরে আছি, ওনাকে পাটা উঁচু করতে বলছি, আমি চাপ দিয়ে আছি, এমন একটা চাপ দিয়ে আছি যাতে উনি পাটা তুলতে পারে ওপরে, ঠিক আছে? এই চাপটাই হচ্ছে আমাদের মেন অস্ত্র। আমাদের প্র্যাকটিস করে করে এই চাপটা আমাদের আনতে হয়েছে। আমি যদি বেশি চাপ দিই তাহলে পা তুলতে কষ্ট হবে ওনার, আর কম যদি চাপ দেই তাহলে উনি তুলতে পারবে না, তাহলে কাজটা হবে না। তাই এই এক্সারসাইজগুলো করার সময় খেয়াল রাখতে হবে। পরের যে এক্সারসাইজটা, সেমভাবে আমি পা ভাঁজ করে একটা প্রেশার দিয়ে আছি, ওনাকে সোজা করতে বলছি পাটা, আমি একটা প্রেশার দিয়ে আছি, উনি ঠেলে সোজা করছে পাটা। যে চাপটা দিয়ে আছি যদি বেশি দেই, সেম ব্যাপার, যদি বেশি দেই তাহলে উনি ঠেলতে পারবে না, কষ্ট হবে, কম দিলে কাজ হবে না। এই যে চাপের যে আমরা মেজারমেন্ট, মানে চাপ যে সমানভাবে চাপটা দেওয়া, এটা আমার অভিজ্ঞতা থেকে
চলে এসছে। যেহেতু আমি আজকে 18 বছর এই ফিজিওথেরাপির লাইনে আছি, অবশ্যই জানেন আমার চেম্বার আছে, ঠিক আছে, আমি প্রচুর মানে হসপিটালের সাথে যুক্ত ছিলাম, এখনও আছি। তাই এই প্রেশারটা আমার সঠিকভাবে চলে এসছে, যে কাকে কোন ধরনের প্রেশার দিতে হবে, প্রেশার দিলে সে কাজটা করতে পারবে বা পা তুলতে পারবে। এই যে এক্সারসাইজটা, পা ভাঁজ করছে, আমি একটা প্রেশার দিয়ে ওনাকে পা সোজা করতে বলছি, আমি যদি জোরে চাপ দিই তাহলে সোজা করতে ওনার কী কষ্ট হবে। তাই এই যে চাপ, এই চাপটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে ওনার যে প্রবলেমটা নিয়ে ভুগছে সেই প্রবলেমটা অনেক তাড়াতাড়ি রিকভার হবে। ঠিক আছে, যে পা এক জায়গায় রাখলে নড়ছে, যেন পা, অনেকে আমরা পা সাইডে বসে, চেয়ারে বসে বা খাটের সাইডে বসে পা দুলায় না, সেই ধরনের এইটা যদি হয় তাহলে এই এক্সারসাইজগুলো করার চেষ্টা করবে। পরের যে এক্সারসাইজটা দেখুন, রোটেশন করছি, এটা অ্যাকচুয়ালি হিপ জয়েন্টের রোটেশন হয়। যেহেতু আমাদের নার্ভ ড্যামেজ হয়, নার্ভের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন কম হয়, ব্লাডটা কম পাস হয়, যার জন্য আমাদের এই প্রবলেমগুলো আসে। সেই ব্লাডের মধ্যে দিয়ে যাতে সঠিকভাবে ব্লাড চলাচল করতে পারে তার জন্য এই এক্সারসাইজগুলো করানো। পরের যে এক্সারসাইজটা দেখুন, খাটের সাইডে বসিয়ে আমি চাপ দিয়ে ওনার পাটা তুলতে বলছি, পায়ের জোরটাও আসবে, নার্ভের জোরটাও আসবে, ঠিক আছে, মাসেলের জোরটা আসবে, সাথে সাথে পা যে রাখতে পারছিল না এক জায়গায়, এইভাবে ঝুলিয়ে রাখলে পা অটোমেটিক নড়ছিল, সেই নড়া থেকে আস্তে আস্তে উনি ভালো হবে। তাই এই এক্সারসাইজগুলো অবশ্যই এই ধরনের যে কোনো পেশেন্টকে, পা ঝিনঝিন অবসভাব বা পা নড়ছে এক জায়গায় রাখতে পারছে না, যাদেরই হবে শুরুতেই এই এক্সারসাইজগুলো কোনো ফিজিওথেরাপিস্টকে দেখে করানোর চেষ্টা করবেন, তাহলে অবশ্যই দেখবেন ভালো থাকবেন। অবশ্যই এই এক্সারসাইজগুলো ফলো করার চেষ্টা করবেন, তাহলে এই ধরনের পেশেন্ট, পা ঝিনঝিন অবসভাব এবং পা নড়ছে এমন কোনো মানুষের এই এক্সারসাইজগুলো করলে আস্তে আস্তে 100% ঠিক হয়ে যাবে, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ইনি 15 থেকে 20 দিন এক্সারসাইজ করিয়েছি, ঠিক আছে, অনেকটাই ভালো হয়ে গেছে, এখন হেঁটে চলে যেতে পারছে। এই ধরনের এক্সারসাইজ করালে অবশ্যই সুস্থ হয়ে যাবে। বাড়িতে চেষ্টা করবেন এই ধরনের এক্সারসাইজ